2005 সাল ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরু শহর অনেকের কাছে স্বপ্নের মতো ছিল, আর তাঁদেরই একজন ছিলেন প্রতিভা মূর্তি। একজন পরিশ্রমী তরুণী হিসেবে প্রতিভা এইচপি গ্লোবাল সফট নামক একটি বহুজাতিক বিপিও কোম্পানিতে তার কর্মজীবনে এগিয়ে যাচ্ছিলেন, যা ইলেকট্রনিক সিটির দ্বিতীয় ফেজে অবস্থিত ছিল। তার শিফট শুরু হতো রাত 2টায়, এবং রাতের শিফটে কর্মরত সকল কর্মীর মতো তিনিও অফিসে যাতায়াতের জন্য কোম্পানির নির্ধারিত ক্যাব পরিষেবার উপর নির্ভর করতেন। তবে প্রতিভার জীবন কখনোই সহজ ছিল না। মাত্র 15 দিন বয়সে তার বাবা একটি গ্যাস স্টোভ বিস্ফোরণে মর্মান্তিকভাবে মারা যান। তার মা গোভারাম্মা একা হাতেই প্রতিভাকে বড় করে তুলেছেন, লালন পালন করেছেন এবং পড়াশোনা করিয়েছেন। তার মায়ের সংগ্রামী প্রতিভার সফল কর্মজীবন এবং স্বাধীনতায় প্রতিফলিত হয়েছিল। এই চাকরির আগে প্রতিভা শ্রীনিবাস শেঠিকে বিয়ে করেছিলেন, যিনি নিজেও বেঙ্গালুরুর কোরামাঙ্গালা এলাকার ওকুইন ফাইন্যান্স নামক আরেকটি বহুজাতিক কোম্পানির বিপিওতে কাজ করতেন। তাদের প্রেম করে বিয়ে হয়েছিল এবং তারা সুখে ছিলেন। তাদের জীবন তখন স্বাভাবিক ছন্দে চলছিল। এইচপি গ্লোবাল সফটে প্রতিভার যোগদানের কয়েক মাস পর তার মা অত্যন্ত আনন্দিত ছিলেন, এই দেখে যে তার মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। তবে প্রতিভার বিয়ের পর নতুন একটি উদ্বেগ দেখা দিল। তার মা এখন বাড়িতে একা থাকতেন। এ কারণে প্রতিভা তার মায়ের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই জায়গাতেই সময় কাটাতেন। 2005 সালের 13ই ডিসেম্বর রাতে প্রতিভা তার নাইট শিফটের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি প্রতিদিনের মতো তার মাকে ফোন করলেন, মা, আমি বের হচ্ছি, অফিসে পৌঁছে তোমাকে মেসেজ করব। তিনি বললেন। রাত 2টোর কয়েক মিনিট আগে একটি কোম্পানির ক্যাব কুমারস্বামী লেআউটে এসে থামল, যেখানে প্রতিভা তার শ্বশুর বাড়িতে ছিলেন। ড্রাইভার তাকে ফোন করল, দিদি বাইরে আসুন, গাড়ি চলে এসেছে। প্রতিভা কণ্ঠস্বরটির সাথে পরিচিত ছিলেন। কোম্পানিতে অনেক ড্রাইভার ছিলেন যাদের শিফট ঘুরিয়ে ফিরিয়ে আসত, কিন্তু তিনি তাদের সবাইকে চিনতেন এবং তাদের নম্বর সেভ করা ছিল। এই ড্রাইভারের সাথেও তার আগে দেখা হয়েছিল, তাই তিনি কোনো সন্দেহ ছাড়াই ক্যাবে উঠে পড়লেন। গাড়ি অফিসের দিকে ছুটল। গন্তব্যে পৌঁছাতে সাধারণত 30 থেকে 35 মিনিট সময় লাগত। প্রতিদিনের মতো প্রতিভা অফিসে পৌঁছেই তার মাকে একটি মেসেজ পাঠাতেন, মা, আমি পৌঁছে গেছি, তুমি ঘুমাতে পারো। গোবারাম্মা অধীর আগ্রহেই মেসেজের জন্য অপেক্ষা করতেন। তার ফোন স্ক্রিনে এই বার্তা না আসা পর্যন্ত তিনি পুরোপুরি ঘুমাতে পারতেন না। কিন্তু 13ই ডিসেম্বরের রাতটি ছিল ভিন্ন। সেদিন রাতে প্রতিভার মেসেজ আসার আগেই গোভারাম্মা ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথমে যা করলেন তা হল তার ফোন চেক করা। তার আঙুল দ্রুত স্ক্রোল করতে লাগল, কিন্তু প্রতিভার মেসেজ কোথাও খুঁজে পাওয়া গেল না। এক অদ্ভুত ভয় তার মনে বাসা বাঁধল। আতঙ্কিত হয়ে তিনি তখনই প্রতিভার ফোনে কল করলেন। ফোনটি বন্ধ ছিল। গোভারাম্মা আবারও চেষ্টা করলেন, তারপর তৃতীয় এবং চতুর্থবারও, কিন্তু প্রতিবারই সেই একই শীতল ভীতিকর কণ্ঠস্বর উত্তর দিল, আপনি যে নম্বরে ডায়াল করার চেষ্টা করছেন সেটি বর্তমানে বন্ধ আছে। গোভারাম্মার বুক ধড়ফড় করছিল। তার মেয়ের ফোন তখনও বন্ধ ছিল। অস্থির হয়ে তিনি শ্রীনিবাসকে ফোন করলেন, শ্রীনিবাস, প্রতিভার ফোন বন্ধ আসছে, সে কি তোমাকে কিছু বলেছে? শ্রীনিবাস অবাক হয়ে উত্তর দিলেন, ওমা, সে তো গত রাতে অফিসের জন্য চলে গেছে, হয়তো কাজের ব্যস্ততার কারণে ফোন বন্ধ করে রেখেছে। কিন্তু গোভারাম্মা এই উত্তরে সন্তুষ্ট হলেন না। প্রতিদিন প্রতিভা অফিসে পৌঁছেই মেসেজ করতেন। যদি সে অফিসে থাকত তবে কেন এখনও কোনো মেসেজ আসেনি? গোভারাম্মার কাছে এইচপি গ্লোবাল সফটের অফিসের নম্বর ছিল। কাঁপতে কাঁপতে তিনি রিসেপশনে ফোন করলেন, হ্যালো, আমার মেয়ে প্রতিভা মূর্তি আপনার কোম্পানিতে কাজ করে, সে কি সেখানে পৌঁছেছে? রিসেপশনিস্টের উত্তর শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল। না ম্যাডাম, প্রতিভা মূর্তি আজ ডিউটিতে আসেননি। এই কথা শুনে তার উদ্বেগ আরও বেড়ে গেল। গতরাতে যখন প্রতিভার সাথে তার কথা হয়েছিল তখন সে অফিসের জন্য প্রস্তুত ছিল। শ্রীনিবাসও নিশ্চিত করেছিলেন যে সে অফিসে গেছে, কিন্তু এখন অফিস থেকে জানা গেল সে পৌঁছায়নি। বিষয়টি গুরুতর হয়ে উঠেছিল। প্রতিভা কোথায় গেল,
তার সাথে কি ঘটল? এই প্রশ্নগুলোর উত্তর পেতে গোভার আম্মা অবিলম্বে থানায় গিয়ে তার মেয়ের নিখোঁজ হওয়ার একটি রিপোর্ট দায়ের করলেন। বেঙ্গালুরু পুলিশ তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে উঠল। একজন মহিলার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনা ছিল এটি, এবং এর পেছনে কোনো অঘটন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তদন্ত শুরু হয়েছিল এইচপি গ্লোবাল সফটের অফিস থেকে। পুলিশ কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করল, যারা সবাই অবাক হয়েছিলেন। যদি প্রতিভা বাড়ি থেকে অফিসের জন্য বের হয়ে থাকেন, তাহলে তিনি কেন পৌঁছাননি? অফিসের কর্মীরা ব্যাখ্যা করলেন যে প্রতিভা যদি কখনো অনুপস্থিত থাকতেন, তাহলে তিনি আগে থেকে আবেদন পাঠাতেন বা ফোনে জানিয়ে দিতেন। কিন্তু এবার তিনি কাউকে কিছু জানাননি। এখন পুলিশের মনে একটিই প্রশ্ন ছিল, যদি প্রতিভা রাত 2টায় বাড়ি থেকে বের হয়ে থাকেন, তবে তিনি অবশ্যই কোম্পানির গাড়িতে ছিলেন। প্রতিভা কোনো অপরিচিত গাড়িতে উঠতেন না, এবং ক্যাব ড্রাইভারও কোনো অপরিচিত ব্যক্তি ছিলেন না। তিনি কোম্পানিরই একজন কর্মচারী ছিলেন, যাকে প্রতিভা চিনতেন। পুলিশ এইচপি গ্লোবাল সফটে সেদিন রাতে পরিচালিত সকল ক্যাবের রেকর্ড চাইল। কোন ড্রাইভাররা ডিউটিতে ছিল এবং কোন গাড়িগুলো যাত্রী ওঠানো নামানোর কাজ করছিল। একে একে সকল ড্রাইভারকে পুলিশ স্টেশনে ডাকা হলো। প্রশ্নটি ছিল সরাসরি, 13ই ডিসেম্বর রাত 2টায় কোন ক্যাব ড্রাইভার প্রতিভাকে নিয়ে গিয়েছিল? জিজ্ঞাসাবাদের সময় পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য পেল। বিশাল নামের একজন ড্রাইভার প্রতিদিন রাত 2টায় প্রতিভাকে নিতে যেতেন এবং ডিউটি শেষে তাকে বাড়িতেও পৌঁছে দিতেন। পুলিশ তাৎক্ষণিকভাবে বিশালকে আটক করে জিজ্ঞাসাবাদ করল। বিশাল বলল, অন্যান্য দিনের মতো সেদিন রাতেও আমি প্রতিভাকে নিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে পৌঁছে জানতে পারলাম যে সে ইতিমধ্যেই অন্য একটি গাড়িতে করে অফিসে চলে গেছে। এই কথা শুনে পুলিশের সন্দেহ নিশ্চিত হল। যদি সেদিন রাতে প্রতিভাকে নেওয়ার দায়িত্ব বিশালের থাকত, তাহলে অন্য কোনো ড্রাইভার কিভাবে তাকে নিতে যেতে পারে? পুলিশ যখন অন্য ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করল, তখন সবাই বলল, আমরা আমাদের নিজ নিজ ডিউটিতে ছিলাম, আমাদের কেউই প্রতিভাকে নিতে যায়নি। এখন প্রশ্ন ছিল, সেই অন্য গাড়িটি কার ছিল? পুলিশ কোম্পানি থেকে ড্রাইভারদের উপস্থিতির তালিকা সংগ্রহ করে এবং সেদিন রাতে যারা ডিউটিতে আসেননি তাদের তদন্ত শুরু করল। পুলিশ যখন তদন্ত করছিল, তখন খবরটি গণমাধ্যমে পৌঁছে গেল। বেঙ্গালুরুতে কর্মরত এক মহিলা রহস্যজনকভাবে নিখোঁজ। আইটি কোম্পানির ক্যাব বাড়ি থেকে অফিসের জন্য রওনা হলেও কখনো সেখানে পৌঁছায়নি। বেঙ্গালুরুর মতো একটি বড় শহরে একজন স্বনামধন্য আইটি কর্মীর নিখোঁজ হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, যা পুরো কর্ণাটকে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। পুলিশ এখন প্রচণ্ড চাপের মুখে ছিল। মামলার গুরুত্ব বিবেচনা করে 13ই ডিসেম্বর তদন্তের ভার ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হল। ক্রাইম ব্রাঞ্চ অবিলম্বে তদন্তকে জোরদার করল। প্রথমে তারা প্রতিভার ফোন ট্রেস করা শুরু করল, তার কল ডিটেলস এবং শেষ পরিচিত অবস্থান পুনরুদ্ধার করল, এবং শেষবার কার সাথে কথা বলেছিল তা শনাক্ত করল। তদন্ত যত এগোচ্ছিল, মামলা তত জটিল হচ্ছিল। প্রতিভার ফোনের কল ডিটেলস পরীক্ষা করার পর পুলিশ একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেল। শেষ কলটি করেছিলেন শিবকুমার নামের একজন ব্যক্তি। এইচপি গ্লোবাল সফটের অফিসে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে শিবকুমারও কোম্পানির একজন ক্যাব ড্রাইভার ছিলেন এবং তিনি অনেকবার প্রতিভাকে তার বাড়ি থেকে নিয়ে গেছেন। এখন পুলিশের সামনে বেশ কয়েকটি নতুন প্রশ্ন উঠল। 1. ঘটনার দিন যদি শিবকুমার ডিউটিতে না থাকতেন, তাহলে কেন তিনি রাত 2টায় প্রতিভার বাড়িতে গেলেন? 2. প্রতিভা কোম্পানির ক্যাবে অভ্যস্ত ছিলেন, তাহলে কি তিনি পরীক্ষা না করেই শিবকুমারের গাড়িতে উঠে ভুল করেছিলেন? 3. যদি শিবকুমার তাকে নিয়ে গিয়ে থাকেন, তাহলে তিনি কোথায় গেলেন? ক্রাইম ব্রাঞ্চ অবিলম্বে অফিস থেকে শিবকুমারের নম্বর নিয়ে তার কল ডিটেলস এবং মোবাইল লোকেশন চেক করল। এর পাশাপাশি কোম্পানির রেকর্ড থেকে তার বাড়ির ঠিকানাও পাওয়া গেল। শিবকুমারের কল ডিটেলস থেকে আরেকটি চমকপ্রদ তথ্য বেরিয়ে এলো। তিনিই প্রতিভার নম্বরে শেষ কল করেছিলেন।
বিষয়টি এখন প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। শিবকুমারই সেই ব্যক্তি যিনি প্রতিভাকে নিতে গিয়েছিলেন। পুলিশ দ্রুত তার গ্রামের ঠিকানা খুঁজে বের করল। তাকে গ্রেফতার করতে যখন একটি দল সেখানে পৌঁছায়, তখন জানা গেল যে সে সেখানেও নেই। তার কিছু ঘনিষ্ঠ আত্মীয় বলেছেন যে তার স্ত্রী গত 10 দিন ধরে তার পিত্রালয়ে ছিলেন, কিন্তু শিবকুমার সেখানে আসেননি। এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিবকুমারকে খুঁজে বের করা। 14ই ডিসেম্বর এভাবেই কেটে গেল। প্রতিভা নিখোঁজ হয়ে 2 দিন পার হয়ে গিয়েছিল। যদিও ক্রাইম ব্রাঞ্চের পুলিশ শিবকুমারকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু তার সম্পর্কে কোনো তথ্য পাচ্ছিল না। পুলিশ অন্যান্য স্থানে তদন্ত করছিল। তখনও পুলিশ শিবকুমারের বেঙ্গালুরুর ভাগাবাড়িতে পৌঁছায়নি। কিন্তু 14ই ডিসেম্বর সন্ধ্যায় যখন ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অবশেষে তার ভাড়া করা ঘরে পৌঁছালো, তখন তারা টিভির শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ আছে। পুলিশ দরজায় কড়া নাড়ল এবং যখন দরজা খুলল, সবাই হতবাক হয়ে গেল। শিবকুমার নিজেই দরজা খুলেছিলেন। ঘরের ভেতরে টিভিতে প্রতিভার নিখোঁজ হওয়ার খবর চলছিল। পুলিশ সময় নষ্ট না করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এলো। জিজ্ঞাসাবাদের সময় শিবকুমার সম্পূর্ণ নির্দোষ হওয়ার দাবি করল। সে বলল, প্রতিভার নিখোঁজ হওয়ার পেছনে আমার কোনো হাত নেই। আমি সেদিন কোম্পানিতেও যাইনি, তাহলে আমি কিভাবে প্রতিভার বাড়িতে যেতে পারি? পুলিশ যখন জানতে চাইল সে কেন বেশ কয়েকদিন ধরে অফিসে যাচ্ছে না, শিবকুমার বলল, আমার শরীর খারাপ ছিল, তাই আমি ছুটি নিয়েছিলাম। যদি আমি দোষী হতাম তাহলে বাড়িতে আরামে বসে থাকতাম না, পালিয়ে যেতাম। কিন্তু পুলিশ তাকে বিশ্বাস করল না। তাদের কাছে শিবকুমারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। প্রতিভা এবং শিবকুমারের কল ডিটেলস ডেটা পরিষ্কার দেখাচ্ছিল যে শিবকুমারই প্রতিভাকে শেষ কল করেছিলেন। তা সত্ত্বেও যখন পুলিশ শিবকুমারকে চাপ দিল, তখন সে তার নির্দোষিতার দাবি করতে থাকল। ধীরে ধীরে পুলিশেরও সন্দেহ হতে লাগল যে তারা হয়তো ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যদিও পুলিশ তাদের সবাইকে আটক করেছিল যাদের প্রতিভার সাথে কোনো না কোনোভাবে তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু শিবকুমারকে গ্রেপ্তারের পর বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল। শিবকুমারকে বেশি দিন পুলিশ হেফাজতে রাখা যাচ্ছিল না, তাই 15ই ডিসেম্বর রাতে পুলিশ তার কাছ থেকে শেষবারের মতো সত্য বের করার চেষ্টা করল। কর্মকর্তারা তাকে বোঝালেন, যদি তুমি সত্য বলো তাহলে আমরা তোমাকে সর্বনিম্ন শাস্তি দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি মিথ্যে বলো তাহলে তুমিও বাঁচতে পারবে না, কারণ আমাদের কাছে তোমার বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে। কম শাস্তির আশায় শিবকুমারের মুখ কালো হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে স্বীকার করল, আমি প্রতিভাকে ফোন করে বাড়ি থেকে বাইরে দেখেছিলাম এবং তারপর তাকে ক্যাবে নিয়ে আমার সাথে চলে গিয়েছিলাম। পুলিশ কর্মকর্তারা তখন পরের প্রশ্নটি করলেন, প্রতিভা এখন কোথায়? তুমি তার সাথে কি করেছ? 16ই ডিসেম্বর সকালে শিবকুমার পুলিশ দলকে কনকপুরা রোডের আঞ্জানাপুরা বিডিএ লেআউটে নিয়ে গেল। সেই সময়ে এই এলাকাটি জনশূন্য থাকত। সেখানে পৌঁছে সে একটি নালার দিকে ইঙ্গিত করে মাথা নিচু করল। পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে নালার ভেতরে উঁকি মারতেই তাদের আত্মা কেঁপে উঠল। সেখানে একটি মৃতদেহ পড়েছিল। এখন পরিষ্কার হয়ে গিয়েছিল যে প্রতিভা আর এই পৃথিবীতে নেই। সেই নরপিশাচ তাকে হত্যা করেছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠালো এবং প্রতিভার মাকে খবর দিল, আমরা একটি মৃতদেহ পেয়েছি, অনুগ্রহ করে হাসপাতালে এসে শনাক্ত করুন। প্রতিভার বৃদ্ধা মা কোনোমতে তার ভাই অর্থাৎ প্রতিভার মামার সাহায্যে হাসপাতালে পৌঁছালেন। তার কাঁপানো হাত এবং অশ্রুসিক্ত চোখ এই সাক্ষ্য দিচ্ছিল যে তিনি ভেতর থেকে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন। যখন পুলিশ তাকে মৃতদেহ দেখালো, এক নজরেই তার পৃথিবী ভেঙে গেল। আমার বাচ্চা বলে তিনি ফুঁপিয়ে উঠলেন। ময়নাতদন্ত 16ই ডিসেম্বর করা হয়েছিল। রিপোর্টে একটি ভয়াবহ সত্য উন্মোচিত হল। প্রতিভাকে ধর্ষণ করা হয়েছিল। তার গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল, যা তার জীবন কেড়ে নিয়েছিল। এই ঘটনার পর নাইট শিফটে কর্মরত মহিলাদের মনে ভয় বাসা বাঁধল। কোম্পানিগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দ্রুতই একটি সিদ্ধান্ত নেওয়া হলো, এখন থেকে প্রতিটি ক্যাবের সাথে একজন নিরাপত্তা প্রহরীও মোতায়েন করা হবে। জিজ্ঞাসাবাদের সময় শিবকুমার স্বীকার করেছিল যে 13ই ডিসেম্বর রাত 2টোর আগে সে একটি কোম্পানির গাড়ি নিয়ে কুমারস্বামী লেআউটে পৌঁছেছিল। সেখানে পৌঁছে সে প্রতিভাকে ফোন করেছিল, নিচে এসো,
আমি তোমাকে নিতে এসেছি। প্রতিভা অফিসের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি প্রতিদিন বিশাল নামের একজন ড্রাইভারের সাথে অফিসে যেতেন, কিন্তু সেদিন রাতে শিবকুমার গাড়ি চালাচ্ছিলেন। প্রতিভার সন্দেহ হলো, ভাইয়া আজ আপনি কেমন এসেছেন? প্রতিদিন তো বিশাল ভাইয়া আসেন। শিবকুমার দ্রুত মিথ্যা বলল, বিশাল ছুটিতে আছে, আজ আমার ডিউটি পড়েছে। প্রতিভার কিছুটা অদ্ভুত মনে হলেও তিনি গাড়িতে উঠলেন, প্রতিদিনের মতো ড্রাইভার সিটের পাশের সিটে বসলেন। রাত গভীর ছিল এবং গাড়ির মৃদু নড়াচড়ায় প্রতিভার ঘুম চলে এলো, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ খুলল এবং যা দেখলেন তা দেখে তার আত্মা কেঁপে উঠল। এটি সেই রাস্তা ছিল না যা দিয়ে তিনি প্রতিদিন অফিসে যেতেন। প্রতিভা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এটা তো অফিসের রাস্তা নয়, তাই না? শিবকুমার আরেকটি মিথ্যা তৈরি করল, আজ আরও একজন ড্রাইভার ছুটিতে আছে, আমাদের আরও একজন কর্মচারীকেও পিক করতে হবে। প্রতিভার কিছুটা অদ্ভুত মনে হলেও তিনি আর বেশি প্রশ্ন করলেন না। কিন্তু গাড়িটি আঞ্জানাপুরের জনশূন্য গলিতে প্রবেশ করতেই শিবকুমার হঠাৎ ব্রেক কষল। পরের মুহূর্তে একটি চকচকে ছুরির শীতল ধার প্রতিভার গলায় ছিল। একদম চুপ করে বসে থাকো, আওয়াজ করলে এখানেই শেষ করে দেব। শিবকুমারের কণ্ঠে ছিল পাশবিকতা। প্রতিভা কাঁপতে লাগল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হল। সে বুঝল যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু ঠিক তখনই সামনে থেকে একটি পুলিশের পিসিআর ভ্যান আসতে দেখা গেল। প্রতিভার নিভে যাওয়া আশা আবার জ্বলে উঠল। তার চোখে স্বস্তির ঝলক দেখা গেল, আমি এখন বাঁচতে পারি। কিন্তু শিবকুমারও পুলিশকে দেখেছিল। সে দ্রুত গাড়ির কাঁচগুলো উপরে তুলে দিল। পুলিশ ভ্যান পাশ দিয়ে চলে যাওয়ার সময় শিবকুমার এক হাত দিয়ে প্রতিভার মুখ চেপে ধরল এবং অন্য হাতে ছুরি শক্ত করে ধরল। যদি একটিও আওয়াজ করো তাহলে আগে তোমার গলা কাটব, তারপর পুলিশ যা খুশি করুক। প্রতিভার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার মন চিৎকার করতে চাইছিল, কিন্তু জীবন বাঁচাতে সে নিজেকে থামিয়ে রাখল। সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হল, পুলিশ ভ্যানটি গাড়ির পাশ দিয়ে চলে গেল, কিন্তু কেউ ভেতরে উঁকি দেওয়ার প্রয়োজন মনে করল না। যদি পুলিশ সেদিন রাতে একবার গাড়ির দরজা খুলে দেখত, তাহলে হয়তো প্রতিভা বেঁচে থাকতেন। বিপদ থেকে বেরিয়ে আসার পর শিবকুমারের আসল শয়তান রূপ বেরিয়ে এলো। সে প্রতিভাকে টেনে হিঁচড়ে গাড়ির পেছনের সিটে ফেলে দিল। তার চোখে এখন কোনো দয়া ছিল না, কেবল পাশবিকতা ছিল। এবং তারপর ছুরির মুখে সে তার সাথে পাশবিকতা করল। প্রতিভা হাজার চেষ্টা করলেন, হাত পা ছুড়লেন, কিন্তু একা একটি মেয়ে একটি নরপিশাচের সাথে কতক্ষণ লড়তে পারে? তারপর যখন সব শেষ হয়ে গেল, যখন প্রতিভা পুরোপুরি ভেঙে পড়েছিলেন, শিবকুমার তার গলা কেটে তাকে চিরতরে স্তব্ধ করে দিল। রক্তে ভেজা গাড়িতে এখন কেবল নীরবতা। প্রতিভার শ্বাস প্রশ্বাস থেমে গিয়েছিল। তার নিষ্প্রাণ দেহ শিবকুমারের পায়ের কাছে পড়েছিল। গাড়ি থেকে কিছুটা দূরে একটি নোংরা নালা বয়ে যাচ্ছিল। শিবকুমার এদিক ওদিক তাকালো, জনশূন্য ছিল। তারপর সে নিষ্প্রাণ প্রতিভাকে টেনে হিঁচড়ে নালার মধ্যে ফেলে দিল। দেহটি পানিতে পড়ার সাথে সাথে ছলাৎ শব্দ হলো এবং পরের মুহূর্তে সেখানে কেবল অন্ধকার ছিল। এরপর শিবকুমার আরামে নিজের বাড়িতে চলে গেল। তার স্ত্রী শ্বশুরবাড়ি গিয়েছিল, তাই বাড়িতে কেউ ছিল না। সে পোশাক বদলালো, খেলো এবং ঘুমিয়ে পড়ল যেন কিছুই হয়নি। সকালে উঠে সে প্রথমে টিভি অন করল। প্রতিটি নিউজ চ্যানেলে প্রতিভার নিখোঁজ হওয়ার খবর চলছিল। আইটি কোম্পানির নারী কর্মী নিখোঁজ, পুলিশ তদন্ত করছে। শিবকুমারের হৃৎস্পন্দন কয়েক মুহূর্তের জন্য দ্রুত হল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। এখনও কেউ কিছু জানতে পারেনি, সে ভাবল এবং হাসল। কিন্তু পরের দিনই নিউজ চ্যানেলগুলোতে নতুন আপডেট এলো। পুলিশ সন্দেহ করছে যে কোনো ক্যাব ড্রাইভার এর সাথে জড়িত থাকতে পারে। এবার শিবকুমার প্রথমবারের মতো ভয় অনুভব করল। পুলিশের হাতে ধরা পড়ার পর যখন তাকে কারণ জিজ্ঞেস করা হলো, তখন সে যে গল্পটি বলেছিল তা সবাইকে স্তম্ভিত করে দিল। সে জানালো যে ঘটনার 10 দিন আগে তার স্ত্রী ঝগড়া করে পিত্রালয়ে চলে গিয়েছিল। তার যৌন লালসা তাকে গ্রাস করছিল, তাই সে কোম্পানির 3 জন মহিলাকে ফোন করে বলেছিল, আজ আমি তোমাদের নিতে আসব, কিন্তু 3 জনই মানা করে দিয়েছিল।
তখন তার প্রতিভার কথা মনে পড়ল। প্রতিভা তার কথায় পড়ে গেল এবং সেই রাতে সে এমন পাশবিকতা করল যা মানবতা কখনো ক্ষমা করতে পারে না। এই ভয়াবহ সত্য প্রকাশিত হলে পুরো বেঙ্গালুরুতে ক্ষোভের আগুন জ্বলে উঠল। 2006 সালের জানুয়ারিতে মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে গেল। শিবকুমারের বিরুদ্ধে 3টি গুরুতর ধারা আরোপিত হল। ধারা 366 অপহরণ, ধারা 354 ধর্ষণ এবং ধারা 302 হত্যা। 2010 সালে আদালত শিবকুমারকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। 2011 সালে সে এই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করে। 2016 সালের 4 মে হাইকোর্ট সেশন আদালতের রায় বহাল রাখে। কিন্তু তারপরও শিবকুমার থামল না। মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছালো। 2023 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছরে রূপান্তরিত করে। আদালত বলেছিল যে শিবকুমারের কোনো পূর্বের অপরাধমূলক রেকর্ড ছিল না এবং প্রতিটি মানুষেরই সংশোধনের সুযোগ পাওয়া উচিত। এখন সে 11 বছর পর জেল থেকে মুক্তি পাবে। কিন্তু একজন নরপিশাচের জন্য কি সংশোধনের সুযোগ থাকা উচিত, যে একজন নিরীহ মেয়ের জীবন কেড়ে নিয়েছে, একজন মায়ের একমাত্র অবলম্বন ছিনিয়ে নিয়েছে? সে কি আবার সমাজে ফিরে আসার যোগ্য?